আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আলোচনা করব সামাজিক বা স্থানীয় ব্যবস্থাপনায় সামাজিক প্রতিষ্ঠান। আপনারা জানেন বিষয়টা, তবু আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। তার আগে শুরু করার আগে যেটা বলে নেই যে আমার এই কথোপকথন, এই আলোচনা একান্তই ব্যক্তিগত, আমার অভিজ্ঞতা থেকে বা যা আমি দেখেছি, যা শুনেছি, যা পড়েছি এমন অভিজ্ঞতার সমন্বয় করা। এই আলোচনার কোনো অংশ যদি কারোর সাথে, কারোর জীবনের সাথে, কারো কর্মের সাথে মিলে যায় এবং কারোর ওকে ব্যক্তিগতভাবে আহত করে, আমি তার জন্য ক্ষমা চেয়ে নিব, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আপনারা লাইক কমেন্টে জানাবেন, কমেন্ট করে, তাহলে আমি ওই অংশ এডিট করে বা এডিট করব বা ডিলিট করে দেব। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে আমাদের স্থানীয় ব্যবস্থাপনায় সামাজিক প্রতিষ্ঠান। আপনারা জানেন যে বাংলাদেশে ৭০ থেকে ৮০ হাজার নিবন্ধিত স্থানীয় ব্যবস্থাপনায় সংগঠন আছে। এর মধ্যে ৩ থেকে ৫ হাজার হচ্ছে ক্লাব আছে বা ক্রীড়া সংগঠন আছে নিবন্ধিত। এছাড়া অনিবন্ধিত অনেক প্রতিষ্ঠান আছে। এখন আপনার এলাকায় আপনি জানেন, আপনি চিনেন এরকম প্রতিষ্ঠান থেকে থাকলে কমেন্টে জানাবেন। এই প্রতিষ্ঠানগুলা কেন গড়ে উঠছিল? এই প্রতিষ্ঠানগুলা কারণ আমি এরকম কমিউনিটি বেসড অর্গানাইজেশন, স্থানীয় সামাজিক ব্যবস্থাপনায় অর্গানাইজেশনের সাথে সরাসরি সম্পৃক্ত ছিলাম এবং কখনো কখনো নিবন্ধনের জন্য আমি কাজ করেছি এবং ওনাদের সাথে দীর্ঘদিনের কাজের করার আমার একটা অভিজ্ঞতা আছে। এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে মূলত যে ধরেন সামাজিক কিছু ইস্যু ভিত্তিক কাজ করার জন্য, যেমন বাল্যবিবাহ, প্রজনন, স্বাস্থ্যসেবা কোথায় গেলে পাবে, সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে কিভাবে যোগাযোগ স্থাপন করতে হবে, তারপরে হচ্ছে যে আপনার এই যে উম, আপনার হচ্ছে যে টিকাদান কর্মসূচি, তারপরে হচ্ছে যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা এবং তথ্যের অভিগম্যতা, তারপরে হচ্ছে যে সুশাসন প্রতিষ্ঠা, তারপরে হচ্ছে যে আপনার জনসংখ্যা বৃদ্ধি প্রতিরোধে সে সরকারকে সহযোগিতা করা, তারপরে বিভিন্ন ধরনের খেলাধুলা দিবস উদযাপন। এছাড়া স্থানীয় ব্যবস্থাপনায় বিভিন্ন ক্রিয়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করা। সো আমি চিনি এরকম ৩টা প্রতিষ্ঠানের কথা আজকে আমি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে যে আমার নিজ গ্রাম শায়েস্তানগর, ওখানে চাষী কল্যাণ সবুজ সংঘ বৃহত্তর নোয়াখালীর সবচেয়ে পুরাতন যে ক্লাব, তার মধ্যে এই চাষী কল্যাণ সবুজ সংঘ একটা। এই চাষী কল্যাণ সবুজ সংঘর আমি তখন ছোট, কিন্তু বেশ কিছু ভালো কাজ আমি দেখেছি আমার মানে আমার বাল্যবেলায় দেখেছি। ওনারা এই যে পিছিয়ে পড়া বা যারা আহ, আপনার ক্লাসে ভালো করতো, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড বয় ছিল, তাদেরকে উৎসাহ যোগানোর জন্য বার্ষিক পরীক্ষা শেষে যাদের রোল ১, ২, ৩ হইতো, তাদেরকে শিক্ষা পূরণ উপকরণ উপহার দিত। এছাড়া অনেক ক্রিয়া সাংস্কৃতিক কর্মকাণ্ডের আয়োজন করত এবং প্রতি বছর গ্রামে মানে নিজস্ব রিসোর্স মোবিলাইজেশন করে নিজেরা রিহার্সেল দিয়ে প্রতি বছর অন্তত একটা নাটক, পুরো রাত্রে নাটকটা হইতো, গ্রামের সবাই দেখতো, একটা নাটক উপহার দিত। এবং এই ক্লাবটা প্রতিষ্ঠার পেছনে যারা প্রতিষ্ঠা করেছিল তারা কিন্তু একদল
তখনকার একদল তরুণ, সেখানে আমার বাবাও ছিল। তারপরে হচ্ছে যে আমাদের খোরশেদ কাকা, বীর প্রতীক, মুক্তিযোদ্ধা যিনি মরে গেছেন, তিনি ছিলেন। আমাদের ইঞ্জিনিয়ার আলমগীর কবির, উনি ছিলেন। এছাড়া আরো পরিচিত এলাকার গণ্যমান্য সবাই মিলে এই ক্লাবটা করে। এই ক্লাবের মাধ্যমে হাই স্কুল প্রতিষ্ঠিত হয়েছে জনকল্যাণ বহুমুখী উচ্চ বিদ্যালয়, এবং ওখানে আশেপাশে যে প্রতিষ্ঠানগুলো হয়েছে এই ক্লাবের একটা পরোক্ষ প্রত্যক্ষ অবদান ছিল, বা ওই প্রতিষ্ঠানগুলোর কাজে এই ক্লাব অনেক সহযোগিতা করত। এবং বিকালে ফুটবল, ভলিবল এরকম খেলা বছরের পর বছর চলছে। এখন চলছে কিনা আমি ঠিক জানি না, কারণ আমি ওই এলাকাটাতে আমার যাওয়া হয় না। এরপরে হচ্ছে যে আমি একটা সংগঠনের সাথে জড়িত ছিলাম, ১০ নং রায়পুর ইউনিয়ন সামাজিক যুব উন্নয়ন সংগঠন, আমাদের কার্যালয়। এই সংগঠনের নেতৃবৃন্দদেরকে আমি অর্গানাইজেশনাল লিডারশিপ ম্যানেজমেন্ট ট্রেনিংটা দিয়েছিলাম, ওএলডি, সংগঠন নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ। এই ক্লাবের একজন সদস্য আমিও ছিলাম। অনেক সামাজিক অনুষ্ঠান, অনেক সোশ্যাল অ্যাওয়ারনেস বিষয়ক অনুষ্ঠান, কার্যক্রম ওনারা কিন্তু এই ক্লাবের মাধ্যমে করেছে, বা এই সংগঠনটার মাধ্যমে করেছে। সংগঠনটা শেষ পর্যায়ে এখনো আছে কিনা ঠিক আমার জানা নাই, কিন্তু ওদের উদ্দেশ্য এবং প্রথম দিকে যে পরিশ্রম করেছে, আমার ওখানে অনেক ছাত্র ছিল, যারাও ছিল, সো অনেকগুলো ভালো কাজ এরা করেছে। তারপরে আমি আমার 14 সালের দিকে, 14 থেকে 16 এই 2টা বছর আমার কর্মজীবনে আমি উখিয়াট মানে যে কক্সবাজার রিজনে ছিলাম না। আমি তখন পটিয়া চন্দনে এসে কাজ করি। আমার বাসা পটিয়াতে, আমি এই 2টা উপজেলা দেখি। তো আমি তখন শ্রমজীবী শিশুদের শিক্ষা উন্নয়নের কাজ করতাম। মানে যে সমস্ত শিশুরা ঝুঁকিপূর্ণ, লিস্টেড, বাংলাদেশে 38টা কাজ শিশুদের জন্য ঝুঁকিপূর্ণ করা হয়েছে। এই ঝুঁকিপূর্ণ কাজের সাথে জড়িত ছিল ওয়ার্কশপ, লবণ, তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম, এরকম গ্রেজ, এরকম কাজের সাথে যারা জড়িত ছিল, এই শিশুদের নিয়ে কাজ করতাম। তো আমার বাসার পাশে বাহুলি, সম্ভবত পটিয়া পৌরসভার 8 নম্বর ওয়ার্ড, বাসার পাশে ক্লাবটা ছিল। আমি দিন শেষে, কাজের শেষে এখানে যেহেতু অপরিচিত মানুষ, কোথাও গল্প করার, আড্ডা দেওয়ার সুযোগ পাইতাম না। তখনই একদিন এক আঙ্কেল আমাকে বললো, এখানে একটা সুন্দর ক্লাব আছে, এখানে সব আপনার স্কুল পড়ুয়া ছেলে মেয়ে এবং অন্যান্য ছেলেমেয়েরা এবং মুরব্বীরা একটা সময় কাটায় বিকেলে, তুমি চাইলে এখানে আসতে পারো। আমি তো গিয়ে অবাক, স্থানীয় ব্যবস্থাপনায় এত সুন্দর একটা ক্লাব, যেখানে আপনার মানে কালেকশনে অনেক বই পুস্তক ছিল। তারপরে টেলিভিশন ছিল, একটা বাংলা, 2-3টা বাংলা পত্রিকা, ইংরেজি পত্রিকা ছিল। তো আমি নিয়মিত সেখানে বসতাম। যে যার রুচিতে যেটা ছিল তিনি সেই কাজটা করতেন। কেউ পেপার পড়তেন, কেউ টেলিভিশন দেখতেন, কেউ আরেক অনুযায়ী বই পড়তেন, কেউ ধর্মীয় বই পড়তেন, কেউ ইতিহাস ঐতিহ্য বই পড়তেন। তো ওই ক্লাবে পটিয়া পৌরসভার কমিশনার মাঝে মধ্যে আসতেন। আমরা ওখানে কাজ করতে যাই। আমাদের পটিয়াতে আমাদের আগে 2টা প্রতিষ্ঠান ছিল মাল্টিপারপাস, চন্দনা এসে 2টা ছিল। তো পটিয়াতে, আপনারা যারা পটিয়া শহরে আছেন, যারা জানবেন, ওখানে রেল লাইনের আশেপাশে কিছু জায়গা, কিছু কমিউনিটি আছে যেখানে স্থানীয় মানুষ বসবাস করে না, এবং পটিয়ার অন্যান্য এলাকার মানুষজন যারা শ্রমের উদ্দেশ্যে আসে, তাদের পিতামাতা শ্রম বিক্রি করার উদ্দেশ্যে আসে, তারা এই জায়গাটাতে ব্যবস্থা করে। এই জিনিসটাকে ঠিক আমি ওই যে বস্তি বলবো না, কিন্তু ওই টাইপেরই হচ্ছে যে, যেখানে হচ্ছে যে গরিব অসহায় মানুষের বসবাস আছে, সুবিধা বঞ্চিত মানুষের বসবাস আছে। তা আমাদের তখনকার প্রকল্প, নির্ধারিত বাজেট ছিল 2টা স্কুলের, কিন্তু
আমরা যখন সার্ভে করতে যাই, গিয়ে দেখলাম যে এখানে ব্যাপক সংখ্যক শ্রমজীবী শিশু আছে যারা শিক্ষার আলো থেকে বঞ্চিত। তারা কোনো স্কুলেও যায় না, একটা নির্দিষ্ট সময় কাজ করে থানার হাট, মৎস্যের বাজার বা বিভিন্ন এগুলাতে হাটের দিন হচ্ছে যে ঠোঙ্গা বিক্রি করে, আর হচ্ছে যে আপনার স্থানীয়ভাবে যে কোনো কাজ, লবণ ফ্যাক্টরিতে কাজ, অন্যান্য জায়গায় কাজ করে। তখন আমি আমার তখনকার অর্গানাইজেশনের সাথে কথা বললাম। অর্গানাইজেশন বললো যে তুমি একটা চেষ্টা করো যে আমরা শিক্ষকের বেতন দিতে পারবো, কিন্তু আমরা গড় ভাড়া দেওয়ার মতো আমাদের এখানে কোনো প্রজেক্টে পোর্শন নাই, তুমি স্থানীয়ভাবে রিসোর্স মোবিলাইজেশন করো। আমি যেহেতু আমি ওই ক্লাবটায় আড্ডা দিই, বাহুলি ক্লাবে, ওখানকার কমিশনার সভাপতি সেক্রেটারিকে বললাম। তারা বলল ঠিক আছে, আপনি ঘর দেখেন, আমরা ওটার ভাড়া দিব। কি চমৎকার কাজ! প্রায় 40 জন শিক্ষার্থী 2 বছর বেসিক এডুকেশন ওখান থেকে নিয়েছে, এবং একজন কমিশনার উনি এটার হচ্ছে ভাড়ার ব্যবস্থা করছে এবং যে শিক্ষা উপকরণ দিয়েছে 2টা বছর। এবং ওই শিক্ষার্থীগণ তাদের নিজের নাম, ঠিকানা, তারপর হলো বেসিক যে হিসাব নিকাশ, দোকানের মালিক যেগুলা প্রয়োজন, বললো স্যার আমাদেরকে এগুলা শিখান, এগুলা শিখান, ভাইয়েরা আমাদেরকে এগুলা শিখান, কিভাবে একটা বাউচার তৈরি করতে হয়, কিভাবে হিসাব নিকাশ গুলো করতে হয়, কিভাবে একজনের ঠিকানা লিখতে হয়, কিভাবে আমি নিজের ঠিকানাটা লিখবো। আমরা 2 বছরে প্রায়, আমার খেয়াল আছে, প্রায় 200 জন শিক্ষার্থীকে ওই মানে ক্লাবের সহযোগিতায়, ওই কমিশনার ভাইয়ের সহযোগিতায় আমরা বেসিক এডুকেশনটা দিয়েছিলাম। সো এইরকম যে প্রতিষ্ঠানগুলো আপনার এলাকায় আছে, আপনার সমাজে আছে, আপনার গ্রামে আছে, সেগুলো কি অ্যাক্টিভ আছে? একটু কমেন্ট করে জানাবেন। যদি অ্যাক্টিভ না থাকে, সেখানে আপনি কিভাবে কন্ট্রিবিউট করতে পারেন। বিভিন্ন কারণে আমি জানি যে এই ক্লাবগুলা, সামাজিক সংগঠনগুলা, কিছু কিছু জিনিস হচ্ছে যে অতি আর্থিক স্বাবলম্বিতার কারণে বন্ধ হয়ে গেছে, নিজেদের দ্বন্দ্বের কারণে। কিছু আছে যে উদ্দেশ্যে ক্লাবটা তৈরি করা হয়েছিল, সেই উদ্দেশ্যের সাথে সঙ্গতিতে তারা থাকতে পারে নাই। কিছু আছে প্রজন্ম সৃষ্টি করতে পারে নাই, যেমন আমাদের চাষী কল্যাণ সংঘ, আমার নিজ গ্রামে প্রজন্মের সাথে প্রজন্মের একটা কানেক্ট করতে হবে, অর্থাৎ আমি চলে গেলাম, পরবর্তী প্রজন্ম কে আসবে এটা দায়িত্ব। তো নিশ্চয়ই আপনার এলাকায় এরকম প্রতিষ্ঠান আছে, যদি থাকে তার নামটা লিখবেন, এবং সেখানে আপনি কিভাবে সামাজিক কাজে কন্ট্রিবিউট করতে পারেন, কিভাবে সাক্ষরতায় অংশগ্রহণ করতে পারেন, কিভাবে মানে যে শিশুদের টিকা খাওয়ানোর জন্য টিকা কেন্দ্র সেখানে স্থাপন করতে পারেন, কিভাবে হচ্ছে যে আপনি এই যে বাল্য বিবাহ প্রতিরোধ, এই জাতীয় কাজের সাথে এই ক্লাবের মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে সহযোগিতা করতে পারবেন, দেশকে সহযোগিতা করতে পারবেন। কিভাবে একজন হচ্ছে যে দরিদ্র অসহায় শিক্ষার্থীকে ক্লাবের এই সংগঠনের মাধ্যমে রিসোর্স মোবিলাইজেশন করে আপনি তাকে সহযোগিতা করতে পারেন। কিভাবে হয়তো যারা পড়ার একটা জায়গা নাই, সুন্দর রাত্রে পড়তে পারে না, পড়ার ব্যবস্থাপনা নাই, কিভাবে একটা রুম বরাদ্দ করে সেখানে একটা পড়ার ব্যবস্থা করা যায়, এই কাজগুলো করতে পারে। এরকম জিনিস আছে আপনার এলাকায়? যদি থাকে, এরকম সংগঠন থাকে, সহযোগিতা করুন। বিভেদ সৃষ্টি না করে আমাদের যে রিসোর্স আছে, এই রিসোর্সকে আমরা কাজে লাগাই। সবার উপরে দেশ। আমরা প্রথমত প্রান্তিক জনগোষ্ঠী, গ্রামের জনগোষ্ঠী, যে মানুষজন আছে তাদেরকে সহযোগিতা করতে পারে বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন ভাবে। এই দেশের এই জনগোষ্ঠীকে, এই আমাদের দেশটাকে, গ্রামের মানুষদেরকে সহযোগিতা করার কিন্তু অনেকগুলো উপায় আছে। আমাদের এক্সিস্টিং অনেক প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলার হচ্ছে যে ক্যাপাসিটি আমরা বিল্ড আপ করলে দেখা যাবে যে এই যে আমাদের যে জনগোষ্ঠী আছে, তরুণ সমাজ আছে, যুব সমাজ আছে, তারা পথভ্রষ্ট হবে না। তারা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা মোবাইলে রিল দেখে সময় কাটাবে। তারা মাদকে আগ্রহ হবে না। তারা হচ্ছে যে আপনার অসামাজিক, অনাচার, এই জাতীয় কার্যকলাপের সাথে সম্পৃক্ত হবে না। তাদের সাথে একটা কানেক্টিভিটি আমাদের বাড়াইতে হবে।
যাতে তারা পথভ্রষ্ট না হয়, যাতে তারা সমাজের মূল স্রোতের সাথে থাকে, যাতে তারা শিক্ষা বা কর্মের সাথে যুক্ত থাকে। ধন্যবাদ সবাইকে। আশা করছি ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার এলাকায় এরকম প্রতিষ্ঠান আছে কি, থাকলে সেখানে আপনার কন্ট্রিবিউশন কি, আপনার অবদান কি, আপনি কিভাবে সহযোগিতা করতে পারেন। হুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।